দাও, ক্ষমা করে দাও আমায়। বন্ধুরা, আমাদের সমাজে স্ত্রীকে ভালোবাসা এবং স্নেহের প্রতীক বলে মনে করা হয়, যার প্রতিটা রূপ কল্যাণী স্বরূপ হয়, যাকে আমরা পুজো করি। কিন্তু এ কেমন স্ত্রী ছিল যে এতটাই ভয়ানক রূপ নিয়ে নিয়েছিল? নিজের হাতে রক্তরঞ্জিত তলোয়ার নিয়ে সবকিছু শেষ করে দিতে চাইছিল এই স্ত্রী। আসলে এর সাথে কি হয়েছিল যে সে সব সীমা পার করে দিল? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আজ আপনাদের অত্যাচার এবং অন্যায়ের এমন এক ঘটনার সঙ্গে আপনাদের আলাপ করাবো যা শুনে আপনারা ভয় কেঁপে উঠবেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সবাই অবাক হয়ে যায়। এই ঘটনার সূত্রপাত শুরু হয় 2015 সালে, যখন বিধানসভা ভোটের প্রস্তুতি চলছিল এবং এই প্রস্তুতির হাবভাব পশ্চিম বিহারের এক ছোট্ট গ্রাম মানপুরেও দেখা গিয়েছিল। আমাদের নেতা কেমন হবে? মমতা মোদির মতো হবে। 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 আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ আমার সঙ্গে ছিলেন। এখন আপনারা সকলে যান, আর যেই আমি টিকিট পেয়ে যাব না, আবার সকলেই কাজ করবেন। দিদির জয় হোক। আরে ঠিক আছে, ঠিক আছে, দিদির জয় হোক। আরে 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 ঠিক আছে, ঠিক আছে, আরে ঠিক, আরে আমার সোনা ছেলে, সোনামণি। নাতি আমার বড় ছেলের ঘরের, ওর মাথায় একটু গন্ডগোল আছে। আচ্ছা, তাহলে আপনারা পরে দেখা হবে। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমি এমএলএ হলেই এত টাকা রোজগার করব যে আমার 7 পুরুষ এখানে বসে খাবে। আর শোনো, তুমি তোমার বাবাকে ফোন করে দিও, আমি একটু কথা বলবো। আসলে কি জানো তো, পার্টি কমিটিতে ওনার খুব নাম ডাক। আচ্ছা মা, আমি সকালেই বলে দেব। আর সন্তোষ, ব্যবসার কি অবস্থা? ওই দাম একেবারে পড়ে গেছে। কিন্তু আমি তো শুনেছিলাম আলুর দাম অনেক বেশি। কিন্তু আলু বাদ দিয়ে অন্য সবকিছুর দাম তো পড়ে গেছে। সঞ্জয়, আমি তোমাকে কিছু বলেছিলাম, ভাবলে কিছু ওই ব্যাপারে? মা, আমি চাকরি ছাড়তে পারবো না। কি এমন কালেক্টর হয়ে গেছে যে চাকরি ছাড়বে না? বাড়ি পরিবার ছেড়ে গোপালগঞ্জে কি আছে তোমার? এখানে থাকলে তুমি 10 দিনে দ্বিগুণ রোজগার করবে। কিন্তু মা, আমি শুধু টাকার জন্য টিচার হইনি, আমার এই কাজটা করতে ভালো লাগে। মেয়েদের যদি মাথায় চড়াও না, পরে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারবে না। কিন্তু মা, আমাদের মনে হয় বিয়ের আগে লেখাপড়া শেখা খুব দরকার। তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? যাও, মিষ্টি নিয়ে এসো। আরে এ তো মন্ত্রীমশাইয়ের ফোন। হ্যাঁ মন্ত্রীমশাই। আরে না মন্ত্রীমশাই, আমি তো আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে বলুন না। খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে ওই মন্ত্রীর সঙ্গে। এই, আমার সঙ্গে বেশি চালাকি নয়, নইলে কেটে ফেলে দেবো তোমাকে আর তোমার ওই মন্ত্রীকেও।
আরে তোমার হাতে মরা তো আমার ভাগ্যের ব্যাপার, না হলে এরকম কোন বউ আছে যাকে তার স্বামী এই বয়সেও এতটা ভালোবাসে? আরে তুমি থাকতে আমি ওই মোটা নেতার উপর থুতুও ফেলবো না। কিন্তু যখন তুমি অন্য কারোর সাথে মিষ্টি করে কথা বলো তখন আমার ভালো লাগে না। আরে আমি ভালোবাসার জন্যে নয়, কাজের জন্যে কথা বলি। আমার সেটাও পছন্দ নয়। আমি একবার যদি জিতে যাই না, তারপর আমি ওই নেতাদের আমার আশেপাশে ঘেঁষতেই দেব না। এই তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। মা যখন ব্যবসার ব্যাপারে তোমার উপর ডাউট করে না, তো আমার মাথা না গরম হয়ে যায়। হ্যাঁ, উনি তো এমনই। আচ্ছা, তুমি কি কালকে সকালে চলে যাচ্ছ? ফিরবে কবে তুমি? আমার আসতে প্রায় 3-4 দিন তো লেগেই যাবে, কিন্তু হ্যাঁ, এই কদিন তুমি নিজেকে নিজে সামলিয়ে রাখবে। তুমি কি বলতে চাইছো? সেটাই, যেটা আমি কালকে নিজে দেখেছি। চা। রাখো। আচ্ছা। শোনো, হ্যাঁ, এক গ্লাস জল দাও না আমায়। যদি আবার এরকম আমি দেখি না, তো অশান্তি করব। আর অশান্তি একবার শুরু হয়ে গেলে তারপরে কিন্তু তুমি সামলাতে পারবে না। আরে দেখো দেখো, ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি। এরকম কিছু নেই আমার। ভুল বোঝাবুঝি একবার হয়, বারবার হয় না। আমার কাজ ছিল তোমাকে বুঝিয়ে দেওয়া, এরপর তোমার ইচ্ছে। হ্যাঁ, দাদার স্বভাবটা তো প্রথম থেকেই ওরকম ছিল। আর তার উপর তুমিও 1 নম্বরের বোকা, আর বোকার থেকে সবাই সুবিধা নেয়। আমি মোটেও বোকা নই। আমি শুধু চাই বাড়িতে যাতে কোনো ঝগড়া অশান্তি না হয়, তাই তো আমি চুপ করে থাকি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে গোপালগঞ্জে নিয়ে চলে যাব। তার মানে তুমি বউকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হতে চাও? মা, আমি এটা বলতে চাইনি। আমি যা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। আমি বেঁচে থাকতে এই সংসার আমি ভাঙতে দেব না। কিন্তু মা, ব্যাস। আর তুমি, আমি মানছি যে তোমাকে এই বাড়িতে একটু বেশি কাজ করতে হয়, আর বড় বউকে আমি তোমার থেকে একটু বেশি ভালোবাসি। তার কারণ হলো ওর ছেলে প্রদীপ, যে ঠিক করে কথা বলতেও পারে না আর ঠিক করে শুনতেও পারে না। আর 4 বছর আগে ওর যা দুর্ঘটনা ঘটেছিল, তারপরে বেচারি দ্বিতীয়বার আর মাও হতে পারবে না। ব্যাস, ওই জন্যেই ওকে একটু প্রাধান্য দিই। কিন্তু তুমি এই সমস্ত কথার জন্য নিজের চোখে জল এনো না, বুঝেছো? কিন্তু মা, আমি তো কখনো এসব ভাবিইনি। হ্যাঁ মা, আমরা তো শুধু এটা বলছিলাম যে এই বাড়িতে আমিই আছি যে এমএলএ হওয়ার জন্য কি না করছি। কিন্তু বাইরের লোক যদি জানতে পারে যে আমারই ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে ওরা আমার সম্বন্ধে কি ভাববে? যে নিজের বাড়ি সামলাতে পারে না, সে দেশের কাজ কি করে সামলাবে? মা, আমাদের ওখানে শুধু খাওয়া পড়াতে অসুবিধা হয়, শুধু এই জন্য। হ্যাঁ মা, আর তাছাড়া ও তো সপ্তাহে একবার করে আসেই। আমিও না হয় ওর সাথে চলে আসবো। যেদিন তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে না, আমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগাবো। এরপর তোমরা যা ভালো বোঝো করো।
হে মা, আজকে যেন আমি টিকিটটা পেয়েই যাই। আরে দাদা, কি যে বলেন না আপনি! আরে আমার বউ এমএলএ হলে কি নিজেদের লোকেদের ভুলে যাবে নাকি? আমি তো ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রা বের করব, আর এই শোভাযাত্রার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে? ব্যাস, এবার শুধু ভালো খবরটা আসার অপেক্ষা। খবরটা এলেই আমি তক্ষুনি আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? এই নাও। ওনার ফোন। নেতামশাই। হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। কি? আমি টিকিট পাইনি? কিন্তু কেন? মন্ত্রী মশাই, ভাগ্য আবার কি? কিন্তু মন্ত্রী মশাই, এইসব কাজের জন্য তো সময় হাতে আছে এখনো। তাহলে ঠিক আছে, এখন পার্টির যা সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো? কি বললো? তুমি একটা কাজ করো, শাস্ত্রী মশাইকে ডাকো। এখন জানতে তো হবে যে এখন কি করলে এই নির্বাচনে ভাগ্য আমার সহায় থাকবে। কি যে করি এখন। দেখুন, আপনাদের পরিবারে যে দ্বিতীয় আর একজন সন্তান জন্মাবে তার ভাগ্য খুব ভালো হবে, আর ওরই ভাগ্যের কারণে রাজযোগের সমস্ত রাস্তা খুলে যাবে। আর তারপরের 25 বছর আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাস, একটা নাতি জন্মাতে হবে। লোভ এবং অতিরিক্ত চাহিদা প্রায় যে কোনো মানুষকে শয়তান বানিয়ে দেয়। নিজের লক্ষ্যকে পরিপূর্ণ করবার জন্য সে এতটাই নিচে নেমে যায় যে না তো ও ন্যায়ের জন্য চিন্তা করে আর না ভাবনা। এরকম মানুষ হয় তার পথে আসা প্রত্যেকটা মানুষকে সে ব্যবহার করে, আর নয়তো সেই মানুষটাকেই উপরে ফেলে দেয়। মমতাও এমনটাই করছিল, রাজনীতিতে নিজের পরিচয় বাড়াতে এবং অনেক টাকা পয়সা সম্পত্তি সব দখল করতে। ও এতটাই স্বার্থপর হয়ে যায় যে নিজের স্বার্থের আগে সব কিছু ভুলে গেল। তো এই কথাটা স্বাভাবিক যে ওর এই অসম্ভব চাহিদায় কাউকে না কাউকে তো বলি হতেই হতো। দেখা যাক তার এই অশেষ চাহিদায় কে কে বলি হয়। চলুন দেখা যাক। দেখো মা, এই মুহূর্তে আমরা দ্বিতীয় বাচ্চা চাই না। আর এমনিতেও এই জ্যোতিষ ফতিষের কথাবার্তা বিশ্বাস করা একদমই উচিত নয়। শাস্ত্রী মশাই কোনো ছোটখাটো জ্যোতিষী নন। উনি আজ পর্যন্ত যা বলেছেন সব সত্যি হয়েছে। আর এমনিতেও ওই দুর্ঘটনার পর বড় বৌমা তো আর মা হতে পারবেই না। এখন এসব কিছু তোমাদেরকেই করতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমাকে নাতি দাও না, আমি আমার সমস্ত সম্পত্তি তোমার ছেলের নামে করে দেব। কিন্তু মা, আমরা তো শুধু চেষ্টা করতে পারি। ছেলে হবে না মেয়ে সেটা তো ভগবানের হাতে। আরে ভগবান আমাদের সঙ্গে আছেন, দেখবে তোমার ছেলেই হবে। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? তুমি রাত দিন ব্যবসায় খেটে মরবে, তারপরেও 2-500 জন্য আমায় হিসেব দিতে হবে। আর এখন যদি ছোট বউয়ের ছেলে হয়ে যায় না, তাহলে মা সব সম্পত্তি ওকেই দেবে। তুমি ভুল ভাবছো, এমনটা কিচ্ছু নয়। মা তো এই কথাটা সবার সামনেই বলে দিল। এবার ব্যাপারটা আমি দেখব, ছোট বউয়ের বাচ্চা জন্ম নেয় কি করে। জন্ম নেওয়ার আগেই বাচ্চাটাকে মেরে ফেলবো।
আরতি, তুমি কোথায় চলে গেছিলে? আমি পুজো করতে গিয়েছিলাম। এই সময় আবার কোন পুজো? মা আমাদেরকে বললেন না ওনাকে নাতি দিতে, সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম যে এবার যাতে আমাদের একটা ছেলে হয়। এটা তো তুমি একদম ঠিকই ভেবেছ, কিন্তু তার জন্য তোমাকে আমার প্রয়োজন। একা তুমি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এবার তুমি আমাকে স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে বলবে যে কিভাবে করলে মা একটা নাতি পাবে। তোমাকে কি এখন এসব বলে দিতে হবে? যদি তুমি আমাকে না বলো না, তাহলে আমি এক্ষুনি গোপালগঞ্জে চলে যাব। তারপর 1 সপ্তাহ পর ফিরবো, দেখে নিও। ঠিক আছে, আমি বলছি। তো স্টেপ 1 হলো তাড়াতাড়ি বলো। তুমি সবার আগে লাইটটা অফ করে দাও। আচ্ছা আচ্ছা, এবার তাড়াতাড়ি বলো স্টেপ 2 কোনটা? স্টেপ 2, যা তোমার মন চায় সেটাই করো। আচ্ছা তাই, তার মানে আজকে কোনো কিছুতে বারণ নেই? ভুল ভাল বকা মানা আছে। আচ্ছা। মা, মা, কি হয়েছে? ডাক্তারবাবু কি বললেন? মা, ডক্টর বললেন যে টেস্ট পজিটিভ, আর উনি এটাও বললেন যে আমার 2 মাস চলছে। ও আমার সোনা বৌমা, কি ভালো খবর শোনালে আমাকে। আচ্ছা এবার বলো তো, ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছো ছেলে না মেয়ে হবে? মা, নতুন আইন অনুযায়ী কোনো ডাক্তার বলতে পারবে না যে হবু বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। উনি যদি এরকম করেন তাহলে ওনার জেল হতে পারে। আচ্ছা ঠিক আছে, এইসব ছাড়। এইসব জানার জন্য ঘরোয়া পদ্ধতি অনেক আছে। তুই একটা কাজ কর, সাবধানে বৌমাকে ঘরে নিয়ে যা। সাবধানে সাবধানে। আচ্ছা আমাকে বলো তো দেখি, 2 আর 2 কত হয়? 4। ভেরি গুড। আচ্ছা এবার বলো। আর মা আপনি? আরে না না, বসো বসো। মা তুমি বাইরে যাও। যাও শোনা। এটা ধরো। কি হয়েছে মা? তুমি শুয়ে পড়ো। কিন্তু কেন? আমি বলছি তাই। মা কিছু অন্তত বলুন, কি হয়েছে? বৌদি, তুমি নিশ্চয়ই জানো যে মা এসব কেন করছেন। তুমি আমাকে অন্তত কিছু বলো। তোমাকে মা কিছু অন্তত নিশ্চয়ই বলেছেন। তোমার সন্তান তো 2 মাসের হয়ে গেল না? হ্যাঁ মা। আর চুলও খুব উঠছে। হ্যাঁ। আরতি, তোমাকে এই সন্তান নষ্ট করতে হবে। কিন্তু কেন? কেননা সমস্ত লক্ষণ বলছে যে তোমার পেটে ছেলে নয় মেয়ে আছে। মা দেখো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি দেখলে তো, তুমি ওই চাবিটাও সরু দিক দিয়ে ধরলে, আর ওই আংটিটা গোল গোল হয়ে ঘুরছিল, তুমি দেখলে তো। দেখো এই সমস্ত লক্ষণ বলছে যে তোমার পেটে ছেলে নয় মেয়ে আছে। মা এসব মিথ্যে, অন্ধবিশ্বাস।
এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত নেবেন না। আমার একজন চেনা নার্স সন্ধেবেলা এখানে আসবে। আমার নাতি চাই, নাতনি নয়, বুঝলে? কিন্তু মা, বৌদি তুমি অন্তত আমার কথা শোনো। কি কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? দেখো, তুমি না বলে দাও, বলো যে আমি আসছি। হ্যাঁ বলো, এক্ষুনি আসছি। মা, আপনার সামনে আমি হাত জোড় করছি, এসব করবেন না। এই সন্তান তোমাকে নষ্ট করতেই হবে। কিন্তু মা, এসব করে আপনার কি লাভ হবে? আরে তবেই তো তুমি আবার মা হতে পারবে। সে আমাকে নানা রকম পুজো পাঠ করাতে হোক বা তোমার চিকিৎসা করাতে হোক, ছেলের জন্ম তো তোমাকে দিতেই হবে। শুনো, যান, নিজের প্রস্তুতি নিন। হ্যালো আরতি, আপনি এখন যে নম্বরে কল করেছেন সেটি বর্তমানে সুইচ অফ আছে অথবা নেটওয়ার্ক। মা, ইনজেকশন দিয়ে দিলে কিচ্ছু বুঝতে পারবে না, আর যখন জ্ঞান এসে যাবে তখন সব হয়ে যাবে। কিন্তু মা, আপনি যা করছেন সেটা অন্যায়। এই চাবি আংটি এসব দিয়ে প্রমাণিত হয় না যে আমার গর্ভে ছেলে আছে না মেয়ে। মুখ বন্ধ। না, ইনজেকশন লাগান। আর ইনজেকশন লাগাবার পরে কিচ্ছু বুঝতে পারবে না। আসুন, নিজের কাজ শেষ করুন। বৌদি, ছেড়ে মার দাও কথা আমায়। তোমায় শুনতে হবে, যেটা করছে সেটা সবার এসব ভালোর জন্য অন্যায়। করছে। অন্যায় করছো তোমরা, ছাড়ো আমায়, ছাড়ুন আমায় মা। মা, ছাড়ুন আমায়। চুপচাপ দাঁড়িয়ে থাকো, মা, বুঝলে? ছেড়ে দিন আমায়। আরতি, দরজা খোলো। আরতি, মা, মা। মা, তুমি যেটা করেছো খুবই অন্যায় কাজ। তুমি বলাতে আরতি প্রেগনেন্ট হওয়ার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু মা তুমি শুধু উল্টো পাল্টা কথায় বিশ্বাস করে তুমি কি করে বুঝতে পারলে যে ওর মেয়ে হবে না ছেলে হবে? আর তুমি অ্যাবর্শনও করিয়ে দিলে, আর এখন তুমি আবার চাইছো আরতি আবার মা হওয়ার জন্য রাজি হয়ে যাক। হ্যাঁ, তো এটা ভুল কি? আমার নাতি চাই, যার ভাগ্যে আমার রাজ্য খুলবে। এই কথার তুমি কি করে গ্যারান্টি দিচ্ছ যে পরের বাচ্চাটা ছেলে হবে? যদি এটা না হয় তাহলে তোকে কোনো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করতে হবে। মা, আমার তোমার রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই, আর এমনিতেও আমি অন্য মহিলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না, কারণ জন্ম নেওয়া বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মহিলার উপর নয়, পুরুষের উপর ডিপেন্ড করে। আর এটা আমি বলছি না, এটা বড় বড় ডক্টর আর বৈজ্ঞানিকরা বলেন। আর এমনিতেও আমি অন্য মহিলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না, কারণ জন্ম নেওয়া বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মহিলার উপর নয়, পুরুষের উপর ডিপেন্ড করে।
আর এটা আমি বলছি না, এটা বড় বড় ডক্টর আর বৈজ্ঞানিকরা বলেন। এত কি ভাবছো? আমাকে সঞ্জয় বলছিল যেমন বীজ বপন করা হয় তেমনই ফল হয়। সঞ্জয়ের প্রথম সন্তান মেয়ে, আর দ্বিতীয় সন্তানও মেয়ে হতে যাচ্ছিল। এর মানেটা বুঝতে পারছো তুমি? তুমিই বুঝিয়ে দাও। তার মানে সঞ্জয় যে কোনো মহিলাকে শুধুমাত্র কন্যা সন্তান দিতে পারে। আর আমাদের অসুবিধাটা হলো যে বড় বৌমা দ্বিতীয়বার মা হতে পারবে না, আর সন্তোষের দ্বিতীয়বার বিয়েও দিতে পারবো না, কেননা বৌমার বাবা বড় নেতা। যদি আমার টিকিট পাওয়ারও থাকে না, তাহলে উনি আটকে দেবেন। দেখো, তুমি গ্রামের মোড়ল তো হয়ে গেছো, তাতেই সন্তুষ্ট হও। এত বেশি লোভ করা ভালো নয়। দেখো, এখন কথাটা আমার লোভের নয়, আমার বংশের। আমার বংশ রক্ষা হবে কি করে? এক তো বড় নাতি পাগল হয়ে জন্মালো। তুমি ভেবে দেখেছো কি ওকে ভবিষ্যতে কে বিয়ে করবে? আরে এটা নিয়ে ভেবে লাভ কি? এটাই ভগবানের ইচ্ছে। তোমার তো কোনো বোন নেই না? তোমরা সবাই শুধুমাত্র ছেলে। হ্যাঁ তো? আর আমারও শুধুমাত্র দুটো ছেলে হয়েছে। এর মানেটা বুঝতে পারছো তুমি? মানে? এর মানেটা হলো যে তোমার মধ্যে থেকে শুধুমাত্র ছেলের জন্ম হবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? ভাবো, যদি তুমি বৌমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাহলে ওর মেয়ে নয় ছেলের জন্ম হবে। আর এতে আমরা বংশধরও পেয়ে যাব, কেননা ওকে সঞ্জয়েরই ছেলে বলবে, যার ভাগ্যেতে আমার রাজ্য খুলবে। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? নির্বোধ মহিলা, পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে তোমার। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। দেখো, ওই এক দুবারেরই তো ব্যাপার। আর এমনিতেও সঞ্জয় তো সপ্তাহের মধ্যে 5 দিন বাইরে থাকে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর বৌমা, ও মেনে নেবে? সেসব তুমি চিন্তা করো না, ওকে আমি অজ্ঞান করে দেবো। ও তো জানতেই পারবে না যে ওর সঙ্গে কিছু হয়েছে। আরে পাগল মহিলা, পুলিশ কেস হয়ে গেলে তখন? আরে আমি কি এমনি এমনি এতদিন রাজনীতি করেছি? আমি সব সামলে নেব। তুমি আমার কথা শুনবে তো? অক্লান্ত পরিশ্রম এবং মনের জোর, এই দিয়ে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। সে সব কিছুই পেতে পারে যা সে তার জীবনে পেতে চায়। রাজনীতির ক্ষেত্রেও এই একই নিয়ম থাকে। যদি কোনো মানুষ গিয়ে কঠোর পরিশ্রম করে, তাদের বিশ্বাস যেতে নিজের কথা তাদের অবধি পৌঁছে দেয়, তো সেই মানুষটা রাজনীতিতে সাফল্য পেতে পারে। কিন্তু মমতা ঠিক এর বিপরীতটাই করেছে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য খুবই নোংরা এবং জঘন্য পথ অবলম্বন করে, যার সাথে সততার কোনো সংযোগ ছিল না। ওর এটা মনে হয়েছিল যে যদি ওর আর এক নাতির জন্ম হয়ে যায়, তাহলে তার কুষ্টিতে রাজযোগ চলে আসবে। এইটা পাগলামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এমনকি নিজের পুত্রবধূ আরতির প্রাণ এবং ভাবনারও আগে নিজের স্বার্থকে পরিপূর্ণ করবার চক্করে সে এমন এক পথে হাঁটতে শুরু করলো যেখান থেকে ফিরে আসা অসম্ভব ছিল। হ্যাঁ বাবা, এখানে সব ঠিক আছে। তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি তো তোর কথা বুঝতে পারি বাবা, কিন্তু এই কথাটা তুই তোর বউকে বোঝা না। ওকে বল যা কিছুই হয়েছে ও যেন ভুলে যায় আর যেন খুশি থাকে। আরতি, এই নাও মা, হলুদ আপনি- দেওয়া দুধ খাও। হ্যাঁ সঞ্জয়, এখনো দুধ খাচ্ছে। হ্যাঁ সঞ্জয়, এই নে কথা বল। আচ্ছা, হ্যালো, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? গল্প শুনবে তো তুমি? তুমি বাড়িতে পৌঁছে গেছো? আরে হ্যাঁ, আমি ঠিকঠাক পৌঁছে গেছি। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো। যাও সোনা, ঠাম্মার এসো সাথে। এসো এসো এসো, তাড়াতাড়ি। কোন গল্পটা শুনবে তুমি? চলো চলো চলো, বলো। কি ব্যাপার, মা মনে হচ্ছে তোমার খুব খাতির করছে আজকে। হ্যাঁ, জানি না মায়ের আজকে কি হয়েছে।
হতে পারে উনি যা করেছেন তা নিয়ে উনি অনুশোচনা করছেন। আমি তো চাই উনি সবসময় এরকমই থাকুন। হ্যাঁ, যদি ঠাকুরের ইচ্ছা থাকে তাহলে আগামী দিনও এরকমই থাকবে। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ। আরতি, আরতি মা, শোনো, ভেতরে এসো। দুধে মেশানো ওষুধ এবার কাজ করছে। এবার সকাল পর্যন্ত যদি কেউ গলাও কেটে নিয়ে যায় তাহলে ও বুঝতেও পারবে না। আমি চলে যাচ্ছি, বাকিটা তুমি বুঝে নাও। তুই এখানে কি করছিস? সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি এখানে কি করছেন। আমি ও তো আমি এটাই দেখতে এসেছিলাম যে বৌমা ঠিক করে শুয়েছে কিনা। আর বাবা? এই যে শোন, তোর যতটুকু মাথা ততটুকুই ভাব, হ্যাঁ? আর মুখ বন্ধ করে শুতে যা, বুঝলি? মা, আমি সবই বুঝে গেছি যে আপনি এখানে কি করছেন। কি বুঝে গেছিস তুই? ওসব ছাড়ুন তো মা, বললে পরে আপনার ভালো লাগবে না। কি চাস কি তুই? সেটাই যেটা বাবা করছে। মা, একবার ভেবে দেখুন, যে কাজটা আপনি করছেন তাতে আপনি নাতি নয় একটা ছেলে পাবেন। আরে সেই জন্যই তো আপনাকে আমি সাহায্য করতে চাই, যাতে আপনি একটা নাতি পান। এই যে শোন, আমি প্রথম থেকেই এই বাড়িতে দুটো অপদার্থকে পুষছি, এবার 3 নম্বরটাও অপদার্থ হলে? মা, সেই সব ব্যাপার তো আমি জানি না, কিন্তু মা এটা ভাবুন যে আপনার এই কথাটা বেচারা সঞ্জয় যদি জানতে পেরে যায়, তখন সহ্য করতে পারবে তো? আচ্ছা, আর যদি এই কথাটা তোর বউ জানতে পারে তাহলে? সেই সবকিছু আমার উপরে ছেড়ে দিন। ঠিক আছে, তোর বাবা বাইরে চলে এলে তুই ভেতরে চলে যাস।
আর 1 হাতা ভাত দাও। আরতি, তোমার এই কি অবস্থা হয়েছে? কি হয়েছে? শাক দিয়ে মাছ ঢাকার আর চেষ্টা করবেন না, আমি সবকিছু জানতে পেরে গেছি। এই শ্বশুর মশাইয়ের মালা আমার ঘরে ছিল, আর এই দুধের গ্লাসটা আপনার যা বলার আছে আপনার ছেলে এলেই বলবেন। আমি ওকে ফোন করে দিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। এখন সঞ্জয় রাস্তাতেই আছে, ওকে ওখানেই দাঁড় করাও আর ওকে বোঝাও যে বউ যা কিছু বলছে সব ভুল। আমি তোমাদের ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলেছিলাম, জানোয়ারের মতো আঁচড়াতে নয়। তোমাকে আমি আগেই বারণ করেছিলাম, এখন কি করব? দেখো, এখন সঞ্জয় রাস্তাতেই আছে, ওকে ওখানেই দাঁড় করাও আর ওকে বোঝাও যে বউ যা কিছু বলছে সব ভুল। যখন ওর রাগ ঠান্ডা হয়ে যাবে না, আমি ওর সঙ্গে কথা বলবো, তার আগে এর ব্যবস্থা করতে হবে। এই সব কাজ আপনারা একদম ঠিক করেননি। ঠিক আর ভুল পরে বুঝবে, কিন্তু এখন আমাদের সঙ্গ দাও, নইলে আমাদের সঙ্গে তুমিও জেলের ঘানি টানবে আর তোমার বাবাও কিছু করতে পারবে না। আরে তোমাদের একটুও লজ্জা করেনি এসব করার সময়? আরে ও তোমার বৌমা হয়। বাবা, বাবা আমি তোর। আরে বাবার কলার ধরতে নেই, মিথ্যে কথা বলছে ও। আমরা কিচ্ছু করিনি ওর সঙ্গে। কিরে সন্তোষ? হ্যাঁ বাবা, একদম ঠিক বলছেন। আচ্ছা, যদি তোমরা এইসব কিছু না করতে তাহলে এইভাবে আমার সাথে দেখা করতে আসতে না। এবার দেখো, আমি পুলিশে রিপোর্ট করব। এবারে ওরাই খোঁজ নেবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই সঞ্জয়, সঞ্জয় আমার কথাটা শোন, আমি তো দাদা হই, বিশ্বাস কর আমরা সত্যি কিছু করিনি। বাবা আপনি ওকে বোঝান। বাবা, বাবা, আরে মেয়ে তো তুই আরো 2-4টে পেয়ে যাবি। আমাদের সঙ্গে তোর রক্তের সম্পর্ক, আমাদেরকে জেলে পাঠাবি? সংস্কার ভুলে গেলি? বোঝার চেষ্টা কর বাবা। এবার থেকে তুমি আমার বাবা বলার যোগ্য নও। শো ওই তোকে তো আমি আমরা তো তোকে বোঝাতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার একটা ছেলেই যথেষ্ট। একটা ছেলেই যথেষ্ট।
এবার কি করব? ওর লাশটাকে দূরে কোথাও নিয়ে গিয়ে গায়েব করে দিই, কেউ কোনোদিনও কিছু জানতে পারবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে, তাই করি। ঠিক বা ভুল, তোমার সঙ্গে যা হবার ছিল তা হয়ে গেছে। আমরা সবকিছু ভুলে যাচ্ছি, তুমিও সব ভুলে যাও। দেখো, তুমি শুধু আমাদের একটা নাতি দাও, আমরা তোমাকে পৃথিবীর সব খুশি দিয়ে দেবো। আরে এইভাবে তুমি কিভাবে বাঁচবে? ওর সাথে একবার কথা বলতে চাই। ও তোমার সঙ্গে কথা বলতে চায় না। ও বলেছে যদি তুমি আমাদের নাতি দিতে না পারো তাহলে ও তোমাকে ছেড়ে দেবে, ডিভোর্স দিয়ে দেবে তোমায়। ও এটা কিছুতেই বলতে পারে না। শুধু একবার ওর সাথে আমায় দেখা করতে দিন। ও তোমার সঙ্গে দেখা করতে চায় না। এটা হতে পারে না। আমি কাকে ভরসা করব? ওকে নাকি তোমাদের মতো পশুদের? ও নিজে আমাকে বলেছিল যে ও আমার সাথে দেখা করতে আসবে। সত্যি করে বলো, কি করেছো তোমরা ওর সাথে? মেরে ফেলেছি ওকে। রক্তের সম্পর্ক ভুলে গিয়ে নিজের বাবা আর ভাইকে জেলে পাঠাতে চেয়েছিল। তুই যদি মুখ খুলিস তাহলে তোর মেয়েকেও মেরে ফেলবো। মেরে ফেলেছো ওকে? হ্যাঁ, মেরে ফেলেছি। কি করবি? কি করবি? তোকে তো ধর ওকে, ধর। মেরে ফেলেছো না ওকে? ফেলে দাও। কি করছো? ফেলে দাও এটা। এবার আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়।
মমতা, তার স্বামী সজ্জন কুমার, তার বড় ছেলে সন্তোষের মৃত্যু ওই ঘটনাস্থলেই হয়ে যায়। পুলিশ আরতিকে অ্যারেস্ট করে নেয়। প্রথমে তো আরতি পুলিশের সামনে কিছু বলতে রাজি ছিল না, কিন্তু পুলিশ যখন আরেকটু কঠোর হয় তখন সমস্ত গল্প পুলিশের সামনে আরতি বলে দেয়। আরতির সাক্ষ্য এবং তার সাথে সুনন্দার সাক্ষ্যটাও মিলে যায়। সুনন্দাও নিজের দোষ স্বীকার করল এবং পুলিশ তাকে সরকারি সাক্ষ্য বানিয়ে নেয়। পুলিশ তল্লাশি করে এবং সঞ্জয়ের মোবাইল ট্র্যাকার সিস্টেম দিয়ে লোকেশন খুঁজে লাশটাকে আইডেন্টিফাই করে নেয় আরতি আর জেলের 4 দেওয়ালের মধ্যে। এবং আদালতের রায় শোনানো এখনো বাকি। মমতা যদি নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য কোনো সহজ পথ অবলম্বন করত, যদি মমতা নিজের স্বার্থের আগে নিজের পরিবারের কথা ভেবে দেখত, আজ ওর পরিবারকে এই দিনটা হয়তো দেখতে হতো না। মানছি আরতির সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু তারও ভুল ছিল। আইনকে নিজের হাতে ওর নেওয়া উচিত হয়নি, বরং আইনের সাহায্য নেওয়া উচিত ছিল, যা ও করেনি। আজ ওর মেয়ে রয়েছে তার আত্মীয়দের কাছে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি পরের সপ্তাহে আবার এসে উপস্থিত হব কোনো চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। বন্ধুরা, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। মনে রাখবেন, ইটস বেটার টু বি সেফ দেন সরি।